everyone. I'm Tasnia Azmeri, Coordination Officer, Office of External Affairs or Immigration. Yes, our topic for the day is IELTS. I'd like to introduce you to our esteemed guest who will be. We have Miss Aisha Appu from British Council, who is going to guide us every month with all our queries. Then we have our alumni, Mr. Samuel Bhaiya, who is going to tell us the importance and the journey of IELTS from his perspective. So Aisha Appu, আপনি যদি একটু স্টার্ট করতেন। থ্যাংক ইউ তাসনিয়া আপু। ওয়েলকাম এভরিওয়ান। আজকের সেশনটাতে আমরা বেসিক্যালি যেটা তাসনিয়া আপু বললো যে আইএলটিএস রিলেটেড ইনফরমেশন গুলো নিয়ে আপনাদেরকে কেটার করব, প্লাস হচ্ছে গিয়ে আমাদের সাথে স্যামুয়েল ভাইয়া আছেন যে হচ্ছে আপনাদের অ্যালামনাই অ্যান্ড ওয়ান অফ আমি বলবো যে সাকসেসফুল অ্যালামনাই, যে তার জার্নিটা হচ্ছে গিয়ে আইএলটিএস এর থ্রুতে কিভাবে স্মুথ করতে পেরেছিলেন সেটা আপনাদের সাথে শেয়ার করবেন। উনি বেসিক্যালি আপনাদেরকে গাইড করবে যে কিভাবে করে আইএলটিএস পরীক্ষা উনি দিয়েছিলেন এবং ওনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল এন্ড ওয়াই ইটস ইম্পর্টেন্ট ফর ইউ। আর কিভাবে করে আপনি বেসিক্যালি যদি আপনি বাইরের দেশে পড়াশোনা করতে চান ইন এনি কান্ট্রি যেখানে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট হিসেবে থাকছে, সেটা আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এবং আপনার জার্নিটা কিভাবে স্মুথ করতে পারবেন, সেটাই বেসিক্যালি আমরা এখন শুনে নিব স্যামুয়েল ভাইয়ের কাছ থেকে। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। আমার তো ভয় লাগতেছে আপনি যেভাবে এত সুন্দর করে ডিটেলস বললেন আইএলটিএস এর। তো আমি বেসিক্যালি আইএলটিএস এর কোনো এক্সপার্ট না, তো আমি আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাই না আপু? ইয়েস। আচ্ছা, এখন আমি এনএসইউদের সামনে একটা জিনিস তুলে ধরবো, আপনাদের সবার সামনে একটা জিনিস, সেটা হচ্ছে যে মনে করেন একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট তার নাম হচ্ছে স্যামুয়েল এবং তার নর্থ সাউথে সিজিপি হচ্ছে 2.8, আর আরেকজন স্টুডেন্ট তার নাম হচ্ছে জুই এবং তার সিজিপিএ হচ্ছে 3.5। তো দুইজনে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন এবং এই দুইজন জবের জন্য অ্যাপ্লাই করলেন এবং দুইজন যখন জবের জন্য অ্যাপ্লাই করলেন তখন একটা জিনিস, স্যামুয়েলের সিজিপি কিন্তু 2.8 এবং জুই যে একটা পার্সন ওনার সিজিপি হচ্ছে 3.5, ধরলাম আমরা জনৈক দুইজন পার্সন। যে 2.8 স্যামুয়েল কিন্তু তার সিজিপি আর কখনো বাড়াইতে পারবে না, হি ওয়াজ ট্রাইং টু ইমপ্রুভ হিজ সিজিপি, সে বাড়াইতে পারবে না। কিন্তু সে একটা কাজ করলো যে নর্থ সাউথে পড়ার শেষের দিকে সে হি গেভ আইএলটিএস, হোয়াট এভার দ্য রিজন, সেটা সে স্টাডি অ্যাব্রড দিতে পারে অথবা অন্য কোনো কারণে সে আইএলটিএস দিল এবং হি গট 8.5 সামহাউ, হোয়াট এভার দ্য রিজন হি গট 8.5। তাহলে এখানে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়ে গেল। একজন এইচআর ম্যানেজার, একজন এইচআর ম্যানেজারের কাছে দুইটা স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করলো, দুইজন ফ্রেন্ড তারা এই ইয়ের জন্য জবের জন্য অ্যাপ্লাই করলো। জবের জন্য অ্যাপ্লাই করার পরে যে 2.8 স্যামুয়েলের সিজিপি 2.8 উইথ আইএলটিএস 8.5 এবং আরেকজন স্টুডেন্ট ওনার নাম জুই, উনার আইএলটিএস এর সিজিপি আছে 3.5 কিন্তু আইএলটিএস ট্যাগ নাই। এই দুইটা রেজিউমি যখন দেওয়া হলো একজন কি পিক করতে হবে, এইচআর ম্যানেজার কিন্তু 3.5 কে যে পিক করবে এবং 2.8 কে যে স্কিপ করবে, অথবা আর উনি যে আইএলটিএস 8.5 দেখে ওনাকে নিয়ে নেবে তা কিন্তু না। দেখেন উনি কিন্তু কনফিউশনে পড়ে যাবে, যে দেখলো যে ওর 3.5 কিন্তু ওর কিন্তু আইএলটিএস দেয়া নাই, আর ওর কিন্তু 2.8 কিন্তু ওর 8.5 আছে। এখানে একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়ে গেল। তো আইএলটিএস হচ্ছে আপনার জব মার্কেটে আপনাদের আইএলটিএস দেওয়া থাকবে, আমি 8.5 একটু বেশি হাই স্কোর বললাম ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার জন্য, কিন্তু আপনার যদি 7ও থাকে, যেই মানুষটা, আমি কিন্তু জব মার্কেটের কথা দিয়ে শুরু করলাম কারণ হচ্ছে যে জব মার্কেটে আইএলটিএস এর খুব বেশি ইম্পর্টেন্স আছে, নট অনলি স্টাডি অ্যাব্রোড। আজকে আমাদের যে টপিকটা, যে ব্যানার যেটা, সেটা ইম্পর্টেন্স অফ আইএলটিএস ফর স্টাডি অ্যাব্রোড, নট এক্স্যাক্টলি অনলি ইম্পর্টেন্স ফর স্টাডি। আইএলটিএস কিন্তু আমাদের জব মার্কেটে একটা ভ্যালু এডিশন করে। তো এখানে আমাদের যে অডিয়েন্স আছেন তাদের মধ্যে যদি যারা, আমি আমার এনএসইউ টু কানাডা, আমি যেহেতু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, আমার একটা ইউটিউব ফেসবুকে একটা গ্রুপ করেছিলাম, এখানে এনএসইউ টু কানাডা আমার যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে আমি একটা সার্ভে করি। ওই সার্ভেতে আমি জিজ্ঞেস করি কারা কারা আইএলটিএস দিয়েছেন এবং দিচ্ছেন, তার মানে মানে তাদের এডুকেশন লেভেলটা কি। তো এনএসইউ আর যারা ওনারা রেসপন্স করলেন, মোস্টলি যারা রেসপন্স করলেন যারা হাই গ্রাজুয়েশন শেষ করছেন, যাদের লেটেস্ট আইডি হচ্ছে 15, 16, 17, মানে যারা প্রিটি মাচ এই 2-1 বছরে গ্রাজুয়েশন করেছেন এবং করবেন। সো যারা গ্রাজুয়েশন করে ফেলছেন এবং করবেন তারা বেসিক্যালি আইএলটিএস দিচ্ছেন। কিন্তু আমার মেসেজটা আরেকটা গ্রুপকে আমি মেসেজটা দিচ্ছি, সেটা হচ্ছে যে যারা
আন্ডারগ্রেডে ইভেন আছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে আছেন, তারা এখন থেকে যদি জিনিসটাকে কন্টিনিউ করেন, প্রিপারেশনের যে ফেজটা এটা যদি কন্টিনিউ করেন, তাহলে উনাদের ফার্স্ট অফ অল স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভ্যালু এডিশন করবে। পাশাপাশি যে জব মার্কেটের ক্ষেত্রে কিন্তু আইএলস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে আমরা যদি বলি স্পেসিফিক্যালি, তাহলে আপনার এটা তো বলার কোনো অবকাশ নাই যে পৃথিবীর মোটামুটি মানে সবগুলা কান্ট্রিতে, যে ইংলিশ কান্ট্রি সবগুলা কান্ট্রি কিন্তু আইএলস একসেপ্ট করে। সো আইএলস এর গুরুত্ব নিয়ে কিছু বলার নেই আসলে, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে এনএসইউ আর যারা আমরা আছি তাদের জন্য আইএলস এর যে দেয়া অনেক ইজি, এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। আর যে আপনারা ব্রিটিশ কাউন্সিল নর্থ সাউথের একটা কোলাবোরেশন এখানের মাধ্যমে আপু যে কয়েকটা সুযোগ এনএসইউআরদের বললেন, আমি এনএসইউআরদের জন্য বলতেছি জিনিসটা যে আপনাদের এই আইএলস টুকু দেওয়ার সুযোগ আছে এনএসইউ ক্যাম্পাসে। আমাদের আইএলস এর একটা ফিয়ার হচ্ছে, ওয়ান অফ দ্য ফিয়ার, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে টেস্ট সেন্টারে যাইতে হবে, এটা কিন্তু একটা ফিয়ার। এবং আপনারা যদি এই ফিয়ারটাকে ওভারকাম করতে পারেন, নিজের ক্যাম্পাসের মধ্যে আপনার আইএলস দিতে পারেন, ইটস এ ভেরি বিগ অপরচুনিটি। এবং আপু বললেন যে একটা বাঞ্চ অফ স্টুডেন্ট যদি হয়ে যায় নর্থ সাউথের ক্যাম্পাসের মধ্যে, আপনারা পাশাপাশি বসে আইএলস দিতে পারবেন, ইটস এ ভেরি বিগ থিং। তো এই সুযোগটুকু যেহেতু আছে, এবং আপনি একটা জিনিস মনে রাখেন যে আপনার ক্যাম্পাসে বসে আপনি আপনার জায়গায় বসে যে আইএলসটা দিতে পারবেন, এটা যে একটা কনফিডেন্স থাকবে, এই সুযোগটুকু আসলে হারানো উচিত না। আর আমাদের সময় কিন্তু এই সুযোগটুকু ছিল না। তো আমি গ্রেটফুলও বলবো এবং আনফর্চুনেটলি বলবো, আমাদের সময় কিন্তু আইএলটিএস দেওয়ার সুযোগ ছিল না। তো আপনারা অবশ্যই এই সুযোগটুকু কাজে লাগাবেন, এই সুযোগটা লাগানোর চেষ্টা করবেন। কারণ আইএলটিএস যদি দিয়ে দেন, একটা কথা বলি, লাস্ট একটা কথা, আমার ছোট্ট মেসেজ, যেটা হচ্ছে যে আপনারা যদি একটা জবের জন্য আপনারা অ্যাপ্লাই করেন, সারা বাংলাদেশ থেকে মনে করেন একটা ইম্পর্টেন্ট একটা জব, এটা জন্য আপনারা অ্যাপ্লাই করেন, ওই জবের মধ্যে যদি 500টা রেজিউমি আসে, তার মধ্যে যদি আপনার আইএলটিএস থাকে মনে করেন 7.5 থাকে, তাহলে মনে রাখবেন যে 500টা রেজিউমির মধ্যে ইভেন 10% হচ্ছে 500টার 50। তো আমি বলবো 1%-এরও আইএলটিএস দেয়া থাকবে না, মানে খুব মানে প্রবাবিলিটি থাকবে যে কম থাকবে, যে সবাই কিন্তু আইএলটিএস দেয় না, যারা আইএলটিএস দিয়ে তারা হায়ার এডুকেশন বাইরে চেষ্টা করে। তো আপনি যদি ইভেন আইএলটিএসটা দিয়েও দেন, তাহলে এটা কিন্তু আপনাকে ওই যে বাংলাদেশের জব মার্কেটেও রেজিউমিতে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে, কারণ আপনি কিন্তু প্রুভেন। আইএলটিএস একটা হচ্ছে, আইএলটিএস কি, আমি বারবার বলতেছি, আমি কিন্তু আইএলটিএস এর টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ আপু এক্সপ্লেন করছেন, এনএসইউআর আর ভেরি স্মার্ট, তারা অনলাইনে সার্চ করলে আইএলটিএস কি এটা বের করা কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু আমি জব মার্কেটে ইম্পর্টেন্স এর কথা বলছি। আপনি যদি আইএলটিএসটা দিয়ে দেন, তাহলে আপনার ডিফারেন্সিয়েট হয়ে গেল সবার কাছ থেকে। আমি বারবার বলছি ডিফারেন্সিয়েট হয়ে গেল, ইউ উইল বি রিকগনাইজড এজ এ ইউ হ্যাভ এ স্কিল। আপনি এই যে বললাম প্রথমে যে এক্সাম্পলটা দিলাম, আপনার সিজিপি হচ্ছে 2.8 আর আপনার ফ্রেন্ডের 3.5, আপনার আইএলটিএস এ থাকার কারণে আপনার কিন্তু ফ্রেন্ডের সাথে ইকুইভ, আপনি চাইলে সিজিপিটা তুলতে পারবেন। আইএলটিএস একটা জিনিস খুব সহজে দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি নর্থ সাউথে ছিলেন, দিস ইজ দ্য অনলি মোস্ট ইম্পর্টেন্ট থিং আই গোনা টেল ইউ। আপনি যে নর্থ সাউথে ইংলিশ এনভায়রনমেন্ট, নর্থ সাউথ কমপ্লিটলি, আমি কিন্তু কানাডাতে স্টাডি করতেছি, I never felt minimum difference in any kinds of, because নর্থ সাউথে আমার বিবিএ করার পরে যে এমবিএ করি, আমি নর্থ সাউথে শুরুতে যখন, আমি কিন্তু বাংলা মিডিয়াম থেকে আসছি নর্থ সাউথে, শুরুর দিকে আই স্ট্রাগল, কারণ আমি বাংলা মিডিয়াম থেকে ইংলিশ ডিরেক্ট ট্রানজিশন হইলো। তারপরে আই রিয়েলাইজ দ্য ভ্যালু অফ ইংলিশ, আমি ইংলিশের একটু কাজ করার চেষ্টা করলাম। তো নর্থ সাউথে থাকতে থাকতে আমরা একটা কথা সবাই বলে এনএসি ওরা, যে নর্থ সাউথ খুব প্যারা দেয়। তো এই প্যারাটার মানে কি, আপনারা সব ধরনের এডুকেশনাল জিনিসপাতি দিয়ে আপনাকে প্রেশার দিবে, প্রেশার দিয়ে আপনাকে ইংলিশের প্রতি ইয়ে করবে, প্রেশারাইজ করবে। এই জিনিসটার মাধ্যমে আপনার একটা ইংলিশ এনভায়রনমেন্টে আপনি আনকনসিয়াস মাইন্ডে আছেন। এই আনকনসিয়াস মাইন্ডে ইংলিশ একটা যে এই এনভায়রনমেন্টে আপনি যখন মানে আইএলটিএসটা দিয়ে দিবেন, তখন আপনার ইজিলি, আপনি যদি ওয়ার্স্ট কেস সিনারিও, একদম ওয়ার্স্ট কেস সিনারিও আপনি 6.5 পাবেন এরকম। যদি ইফ আই এম নট রং, এখানে যদি নর্থ সাউথের 100 জন রেজিস্ট্রেশন করেন, আমি ধারণা করতেছি 60% এটলিস্ট 6.5 to 7 আসবে। তো আপনাদের এই যে জিনিসটা, এটা দেওয়া একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে ফেললেন। তো লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে আইএলটিএস কি, আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। কিন্তু ওয়েট মেশিন মানে কি, আপনার ওয়েট যেটা আছে সেটা আপনি মেজার করবেন, কিন্তু আপনার যেটা ওয়েট আছে সেটা তো, আপনার যদি ওয়েট 100 কেজি থাকে, আপনি চাচ্ছেন কমাইতে 60-তে না, ভাই ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আপনি যদি ইংলিশে কাজ করেন,
আপনার যে ইংলিশের এবিলিটি আছে এটা কিছুদিন কাজ করে একটা টেস্ট দিয়ে দেন, তাহলে আইএলস এর টেস্টের মাধ্যমে এটা আপনি মেজার করলেন। আপনি যখন মেজার করে সবার সাথে পোর্ট্রে করবেন, পোর্ট্রে সবার করার স্কিল, সাহস, সুযোগ অনেকের হয় না, আপনি তো করে ফেলতে পারেন সেই ইউজটি। সো আই উইল ওয়েলকাম এভরিবডি, আপনাদের সুযোগ আসছে আইএলসটা দেয়ার, নট অনলি ফর স্টাডি অ্যাব্রোড। স্টাডি অ্যাব্রোড তো ডেফিনেটলি অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে, ইন দ্য মিন টাইম দেশের মার্কেটের জন্য আপনাদের একটা বিশাল সুযোগ আইএলস দিলে আপনারা মানে জবের ক্ষেত্রে প্রেফারেন্স করুন। ধন্যবাদ। স্যামুয়েল ভাইয়া, এই ক্ষেত্রে আমি জি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি যদি আমাদের মানে অনগোয়িং স্টুডেন্টদেরকে একটু কোনো ট্রিক্স দিতেন, যে চারটা রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং, যে ওরা বেটার, মানে কোনো ট্রিক্স দিলে যে ওরা ওইটা ফলো করে কিভাবে বেটার করতে পারে, সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে একটা জিনিস মানে আইএলস এর যে প্রিপারেশন সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কিছু জিনিস করা, লাইক যারা আইএলস দিবেন তাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মনে করেন আপনার 1 মাস টাইম আছে এবং আইএলস এর মনে করেন যে 14টা বই আছে, তো একটা বইয়ে 4টা ইয়ে থাকে, মক টেস্ট থাকে। তো আপনি যদি একটা মক টেস্ট শেষ করেন একদিনে, একদিনে মাত্র একটা মক টেস্ট ইজ নাথিং। মক টেস্ট বলতে আপনার বইয়ের যে আইএলস এর যে বই আছে, একাডেমিক বই আছে, সো একাডেমিক বইয়ের মধ্যে 4টা ইয়ে থাকে, 4টা টেস্ট থাকে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। সো ফার্স্ট অফ অল লিসেনিং, যেটা আপনি ইউটিউবে ছাড়লেন, ইউটিউবের মধ্যে খুব সুন্দর স্ক্রিন থাকে, স্ক্রিনের মধ্যে লাউড স্পিকারে দিয়ে আপনি শুনলেন, এবং এটা ইটস ভেরি ফান ডুইং ইট, ভেরি ফান। আপনি লাউড স্পিকারে দিয়ে অথবা ল্যাপটপে ছাড়লেন, আপনি যখন এই প্র্যাকটিসটা করলেন, আপনার ফানের মাধ্যমে লিসেনিংটা হয়ে গেল। এবং লিসেনিং শুনে শুনে করাটা ইজ ভেরি অ্যামেজিং, এবং স্ক্রিনের মধ্যে দেখলেন, আপনার বইও খুলতে হচ্ছে না। তো লিসেনিংটা একটা প্র্যাকটিসটা আপনি নিলেন। তারপর হচ্ছে লিসেনিং এর পরে আপনি, আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু আইএলটিএস এক্সপার্ট না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, যেভাবে আই হ্যাভ ডান মাই প্র্যাকটিসেস, আমি যেভাবে আমি শুনি অন্যরা। তো আপনি লিসেনিংটা দিলেন, তারপর হচ্ছে আপনি রিডিংটার মধ্যে আপনাকে একটু এফোর্ট দিতে হবে। রিডিং তো আপনি যেটা বললাম, আপু যেটা বলছিলেন যে শুরুতে আপু বলছেন যে আপনার 3টা প্যাসেজ থাকে রিডিং এর ক্ষেত্রে, সেটা একাডেমিকের কাছে একটু ডিফিকাল্ট থাকে। এবং জেনারেল ট্রেনিং, আমি জেনারেল ট্রেনিং নিয়ে এখনো কথা বলি নাই, একবার বলবো, একবার শুধুমাত্র জেনারেল ট্রেনিং এর ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। তো জেনারেল ট্রেনিং এর রিডিংটা একটু কম্পারেটিভলি ইজি থাকে কম্পেয়ার টু একাডেমিক। সো আমরা এখানে কঠিন আর ইজি নিয়ে আমরা কম্পেয়ার করবো না, বাট বললাম যে এখানে আপনি একাডেমিকের এই যে 3টা প্যাসেজ এগুলো করবেন একদিনে। যদি আপনি প্রথমে রিডিংটা, তারপরে রাইটিংটা, সরি লিসেনিং এর পরে রিডিংটা করলেন, তারপরে রাইটিংটা আপনি একবার লিখবেন। এইখানে লেখার পরে একটা রেসপন্সিবিলিটি আছে, ইউ হ্যাভ টু টেক ইউর রাইটিং টু সামওয়ান হু নো আইএলস, যে আপনাকে কিছু ফিডব্যাক দিতেই হবে। একটা কথা মনে রাখবেন, জিটির একটা রেফারেন্স দেই আমি, যে এটা কোনো স্পেসিফিক ডকুমেন্টের রেফারেন্স না আপু, আয়শা আপু, এটা আসলে আমার দেখা অবজারভেশন থেকে বলতেছি আমি, তাসনিয়া আপু এবং আয়শা আপু, ঠিক আছে। যে বাংলাদেশের মানুষ যারা আমরা আইএলস দেই, আমাদের সবচেয়ে বড়, আপু আমি রাইট হইলে আমাকে বলবেন, অথবা আপনার কোনো ফিডব্যাক থাকলে এক বিলানে কিছু অ্যাড করতে অ্যাড করবেন, সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সাফারিং হচ্ছে রাইটিং। অ্যাবসলিউটলি ইনসেইন লেভেলের রাইটিং সাফারিং আমার দেখা। আপনার স্পিকিং এর 8.5, লিসেনিং এ আপনি 9, রিডিং এ আপনি 8, স্পিকিং এ 6। ডিজাস্টার, আপনার আইএলস এর স্কোর ডিজাস্টার করে দিচ্ছে রাইটিং। সো মনে রাখবেন, আপনার যদি ওভারঅল আপনার যে প্রিপারেশনকে আপনি 100 ভাগে 100% থাকে, you are gonna focus on 60% on your writing, এফোর্ট দিবেন 60% এফোর্ট যেন রাইটিং এ থাকে, 40% এফোর্ট আপনি ডিস্ট্রিবিউট করেন। স্পিকিং আপনার কাজ হচ্ছে যে, আচ্ছা আমি রাইটিং এর কথা বললাম, এফোর্ট দেওয়ার কথা বললাম, যে এসে রাইটিং আর এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আপনার যে মানে অ্যানালিটিক্যাল যে কোয়েশ্চেন পার্ট 1, পার্ট 2, এগুলো আপনি, আমি ডিটেলসে যাব না, রাইটিং আপনি 60% এফোর্ট দিবেন। দেন হচ্ছে স্পিকিং এ ইউ হ্যাভ টু স্পিক। এখন স্পিকিং এর ক্ষেত্রে একটা কথা বলি, আমি কন্টিনিউয়াস কথা বলি, আই মেক আ লট অফ মিস্টেক, কিন্তু মনে রাখবেন যে আমি অনেক আগে আমি ইউটিউবে কন্টেন্ট নিয়ে রিসার্চ করতাম, আইএলটিএস স্পিকিং হাউ ক্যান আই ইমপ্রুভ, তখন একটা মানুষের একটা কথা ইট গেভ মি বুস্ট আপ ইন মাই হার্ট, যে আপনি যার সাথে কথা বলতেছেন, আপনি বাংলাদেশে আছেন, হু এভার দ্যাট পার্সন ইজ, ওই মানুষটা হিমসেলফ, হি ইজ এক্সপিরিয়েন্সিং দ্যাট, সে কি কোনো মিস্টেক করতেছে কিনা। আপনার যত বড় মিস্টেক হোক, দ্যাটস ফাইন। আমি কানাডায় আছি এই মুহূর্তে, আমি যে কানাডা আসার পরে আমি কি একদম ভালো একবারে অ্যাবসলিউটলি অ্যামেজিং ইংলিশ ছিল না, আমি মিস্টেক করি, দে ট্রাই টু ইংলিশ মানে কি, ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে কি, ইউ আর ট্রাইং টু কমিউনিকেট।
এখানে আপনি ভুল কি করতেছেন না করতেছেন ইটস ফাইন। আপনি ড্রাইভিং করতেছেন, আপনার মিস্টেক হলো, আনলেস ইউ ক্র্যাশ অন সামথিং, আপনি ড্রাইভ করে যাচ্ছেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। সো সেম থিং, আপনি কমিউনিকেট করতেছেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ইউ আর মেকিং মিস্টেক, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, বাট ইউ হ্যাভ টু কমিউনিকেট। কথা বলতে হয়, কথা বলার যে জড়তা আছে, ইউ হ্যাভ টু, এই জড়তাটা ভাঙতে হবে। আপনি যদি জড়তা ভেঙে যায়, ইউ আর অ্যামেজিং স্পিকার। কথা বলতে হবে আপনার। ইভেন আপনি যদি কথা বলতে ভালো পারেন, একটা বাংলায় কথা বলেন, তারপরে আপনি ইংলিশে ডাইভার্ট করেন। আর একটা কথা হচ্ছে মনে মনে কথা বলতে হবে আপনাকে। যদি আপনার ইংলিশ স্পিকিং এ প্রবলেম থাকে, আপনি একটা সবচেয়ে সবচেয়ে কমন একটা জিনিস হচ্ছে যে সবাইকে আমরা বলি যে ইন্টারভিউ দেওয়ার আগে আয়নার সামনে দাঁড়ায় লেকচার মারো। তারপরে সো ইটস লাইক, আমরা বলি না ওয়াশরুমে গিয়ে কথা বলো, আয়নার সামনে দাঁড়ায় কথা বলতে হবে আপনাকে। ইদার ইটস বাই ইয়োর সেলফ অর উইথ ইয়োর ফ্রেন্ড, বাট কথা বলতে হবে, সেটা কথা। তো আমি লিসেনিং নিয়ে বললাম যে লিসেনিং বাসায় বসে ইউটিউব ছেড়ে গান শুনে শুনে আপনি আধা ঘন্টা একটা প্র্যাকটিস। আচ্ছা, এখন যে লাস্ট যেটা কথা আমি শেষ করবো, কনক্লুশন যাবো তাসনিয়া আপুর কোয়েশ্চেনটায়। তো আপনার যে একদিনে যদি আপনি একটা মক টেস্ট কমপ্লিট করেন, তাহলে আপনি 10 দিনে দেখেন 10টা মক টেস্ট কমপ্লিট করলেন, এবং 12 দিনে আপনি 3টা বই কমপ্লিট করলেন। তো আপনার বই তো আছে প্রায় 10টা থেকে 12টা। আপু, আইএলটিএস এর এখন পর্যন্ত রিলিজ আপডেটেড বই কয়টা? 14টা না 15টা? আমার কাছে লাস্ট আছে 15টা। 15টা। তো দেখেন 15টা বই আছে, 4-15-60। তাহলে আপনি প্রত্যেকদিন যদি দেন একটা করে, ইটস নট ইম্পসিবল, ইটস ভেরি ফান ডুইং ইট। এবং আপনি যদি দেন 15টাতে 12 যদি ধরি, 3 × 36, 36 দিনের মধ্যে আপনি মাত্র 1 মাসের মধ্যে আইএলটিএস এর সবগুলা বই কমপ্লিট করে ফেলবেন, একদিনে একটা। সো দ্যাটস বেস্ট ওয়ে টু ডু দ্য প্র্যাকটিস। আপনাকে 1.5 ঘন্টা আইএলটিএস এর জন্য দেন, ইট উইল টেক ইউ টু নেক্সট লেভেল। আপু, আই হোপ ইট হেল্পস। হ্যাঁ, অবশ্যই। আর এনএসইউএস দের জন্য একটা গুড নিউজ আছে, যেটা অলরেডি আপনারা হয়তোবা অনেকে দেখেছেন। আপনাদের লাইব্রেরিতে কিন্তু একটা আইএলটিএস কর্নার করা হয়েছে। সেখানে কিন্তু ব্রিটিশ কাউন্সিলের বেশ কিছু আইএলটিএস প্রিপারেশন বুকস দেয়া আছে, সিডি সহ দেয়া আছে। তো আপনাদের যখন ক্যাম্পাস ওপেন হয়ে যাবে, তখন আপনারা ইজিলি ওই রিসোর্স গুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন, এবং ক্যাম্পাসে বসে আপনারা প্রিপারেশন নিয়ে দেন ইউ ক্যান গো ফর দ্য রেজিস্ট্রেশন। এনএসইউএস অনেক সুযোগ আছে, বলা বাহুল্য, কোনো অপশনের কোনো কথাই নাই যে এরকম সুযোগ। এনএসইউ আপনি যেটা বলছেন, আপনি এটা একটা এগ্রি হয়ে গেছেন যে আইএলটিএস এর টেস্ট সেন্টার যে বিগ ফিয়ার, এই ফিয়ারটা যদি আপনি ওভারকাম করে আইএলটিএসটা দিয়ে দিতে পারেন, একটা বিশাল বড় আপনার নর্থসাউথের যে গ্রাজুয়েশন, এটা একটা কিন্তু সার্টিফিকেট। এবং আপনি কোনোভাবে আইএলটিএস এর সার্টিফিকেটটাকে জাস্ট নর্মাল একটা সার্টিফিকেট বলে অবহেলা করতে পারবেন। আপনার একটা আইএলটিএস এর সার্টিফিকেটে 2 বছরের একটা ভ্যালিডিটি থাকে। আমি একটা কথা এখন রেফারেন্স দিব, জেনারেল ট্রেনিং। আইএলটিএস 2 ধরনের হয়, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। দিস ইজ দ্য অনলি টেকনিক্যাল কথা, আমি প্রথমবারের মতো যাচ্ছি। এই যে জেনারেল ট্রেনিং, দেখেন আইএলটিএস এর পরীক্ষার কত বড় গুরুত্ব আমি আপনাদেরকে বলি। আপনি যদি আইএলটিএস এ একটা ডিসেন্ট স্কোর পান, রিকোয়ার্ড স্কোর, এই স্কোর দিয়ে আপনি বাংলাদেশে বসে কানাডায় অ্যাপ্লাই করলে ইউ উইল বি কেনেডিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট। শুধুমাত্র আপনি আইএলটিএস পরীক্ষাটা দিলে আপনি এসে পারতেছেন। আপনার নর্থসাউথে যদি ডিগ্রি থাকে, একটা জব এক্সপিরিয়েন্স থাকে, একটা আইএলটিএস এর স্কোর থাকে, ইউ ক্যান বি অ্যান কেনেডিয়ান। আপনি দেখেন একটা কান্ট্রির সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আইএলটিএস এর স্কোর দিয়ে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই আইএলটিএস এর স্কোরটা তোলা, জিটি ইজ কম্পারেটিভলি ওয়ে ইজিয়ার দেন আইএলটিএস একাডেমিক। তো আপনাদের জন্য আবার একাডেমিকটা প্যারা হবে না, কারণ আপনারা ইংলিশ এনভায়রনমেন্টে আছেন। এই আইএলটিএস একাডেমিক দিলে আপনি ভালো ভালো কাজ, আপনি আইএলটিএস দিলেই আপনি অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনার যে প্রোফাইল নর্থসাউথের, অবশ্যই আপনি ইউকেতে যেতে পারবেন। বাট ডেফিনেটলি ইফ এভরিথিং আদার স্টাফ স্টেজ পারফেক্ট, কানাডাতে অ্যাপ্লাই করলে নর্থ সাউথের ভুরি ভুরি স্টাফ। আমি নোভা স্কোশিয়া হ্যালিফ্যাক্সে আছি। আমি যে দেখলাম আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি হচ্ছে সেন্ট মেরিজ ইউনিভার্সিটি। আমার বাসা থেকে দেখা যায় ওইখানে নর্থ সাউথের অনেক স্টুডেন্ট আসতেছে। সো এখানে আসলে আইএলটিএসটা দিলে আপনি অনেকগুলা কান্ট্রিতে ইজি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। ইটস অ্যান অ্যামেজিং। এটা কোনোভাবে আপনার লাইফের কোনোভাবে এটা মানে ছোট করে দেখার কিছু নেই। একটা এত কম টাকায় এত ভ্যালুয়েবল একটা জিনিস পাবেন, প্লাস এনএসইউ দিয়ে দিচ্ছে সুযোগ। ডু নট মিস দিস অপরচুনিটি এনএসইউ। আপু, হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে কি আমাদের একটা স্লোগানই আছে যে আইএলটিএস ইজ ইওর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। ভাইয়া, আমি হচ্ছে কি আপনার কাছ থেকে একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে
আপনি যখন আইএলটিএসটা দিলেন মানে আপনি কি কোনো ইউনিভার্সিটি আগে টার্গেট করেছিলেন যে এই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব আর এই কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করব সেটার জন্য আমার আইএলটিএস এরকম স্কোর থাকতে হবে কারণ এক এক ইউনিভার্সিটি কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট এক এক রকম হয় সো আপনি কিভাবে বেসিক্যালি আপনার লেভেল থেকে আপনি ফিক্স করেছেন যে টার্গেট করেছেন যে এইটাই আমি অ্যাচিভ করব এবং এটা দিয়ে আমি এই ইউনিভার্সিটি গুলোতে আমি হচ্ছে কি অ্যাপ্লাই করব? আচ্ছা আপু, আসলে কিছু জিনিস অনেস্টলি আমি শেয়ার করতে চাই, যে আমি এখানে আমার অনেস্টির মধ্যে এই জিনিসটা আমি যখন নর্থ সাউথে ছিলাম তখন আমি এমবিএ তে ছিলাম। আমি কানাডা আসার আগে এমবিএ তে নর্থ সাউথে ছিলাম, এবং আমি আবার একটা কোম্পানির টেরিটরি ম্যানেজার ছিলাম। তো ওই মুহূর্তে আই ওয়াজ নট ইন এ সিচুয়েশন যে আমি মানে মানে খুব এক্সট্রিম লেভেলের প্রিপারেশন নিব। সো আমার যা নর্থ সাউথের মাঝখানে, এমবিএ এর মাঝখানে, লাস্ট সেমিস্টার মাঝখানে প্রিপারেশন নিয়ে আমি আইএলটিএসটা দিই। আইএলটিএস দেওয়ার পরে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে আমার আইএলটিএস এর যে মানে স্কোর, বেসড অন দ্যাট স্কোর যেসব ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করবে আমি ওগুলোতে অ্যাপ্লাই করি। কারণ আমার এক্সট্রিম কোনো প্ল্যান ছিল না, তো দিলাম। আইএলটিএস দেওয়ার পরে আমি আসলে আইএলটিএস এর জন্য আমি যে খুব এক্সট্রিম প্রিপারেশন তা কিন্তু না, আমি জাস্ট ফরম্যাট গুলোর জন্য অ্যাডপ্টের জন্য কিছুদিন আমি প্রিপারেশন নিই। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আমি বারবার বললাম যে আসলে এনএসসি ওদের জন্য ডিফিকাল্ট হবে না, কারণ আমরা কমপ্লিটলি ইংলিশ এনভায়রনমেন্টে আছি। তো So আমাদের যে ফরম্যাট যেটা আছে এটা একটু অ্যাডপ্ট করে পরীক্ষাটা দিয়ে দিলে আমাদের সুযোগটা আছে। এবং ইটস ভেরি ইজি। আই এম গোনা সে ফর এনএসসি আর ডেফিনেটলি ইটস ভেরি ইজি। যে আপনি যদি বসেন আপনার আইএলটিএস 6.5 to 7 মিনিমাম আসবে, কোনো কোয়েশ্চেন। সো তারপরে অ্যাপ্লাই করলে যে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। তো আমি তারপরে কানাডাতে অ্যাপ্লাই করি, এবং উইদিন ভেরি ফিউ ডেজ, যে আমি আসলে কয়েক মাসের মধ্যে অ্যাপ্লাই করে আমার কানাডা চলে আসে। এবং কানাডা, এই মুহূর্তে আমি কানাডা। আচ্ছা সামিন ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে লাইক অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে ফার্স্ট সিটিং এ 5.5 কি 6 পাচ্ছে। তো ওরা এসে টেনের মাঝে আবার ওরা এক্সাম দিতে বসবে। তো এটা আপুর কাছেও কোশ্চেন, ভাইয়ের কাছেও, যে ওরা কি এক্সামটা দিতে ছাত্রছাত্রী বসবে বা নেক্সট সিটিং এই বসবে, নাকি আরো 1 মান্থ বা এরকম 15 ডেজ এর মধ্যে আরো হচ্ছে ওরা প্রিপারেশন নিয়ে দেন এক্সাম দিতে বসবে? আচ্ছা, আপনি যদি পেপার বেস এক্সাম দিয়ে থাকেন ইন দ্যাট কেস আপনার রেজাল্ট আসতে আসতে 14 ডেজ এর মতো সময় লাগে, 10 to 14 days। সো আপনি যদি কনফিডেন্ট থাকেন যে না ঠিক আছে, হয়তো বা এরকম অনেক সময় হতে পারে যে টেস্টিং এর ডেতে অনেক কিছুই হতে পারে, তাই না? লাইক ইভেন জব ইন্টারভিউ ক্ষেত্রে আমি হয়তো বা ফুললি প্রিপেয়ার্ড, বাট হয়তো বা আমি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমার সাথে কোনো এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল যার কারণে আমি অনেক আপসেট হয়ে আছি, বা আগের দিন হয়তো বা ওই দিনকে কিছু একটা হয়েছিল যার কারণে আমি অনেক আপসেট হয়ে আছি, সেটা কিন্তু আমার ইন্টারভিউতে রিফ্লেক্ট করবে। সেটা কিন্তু ইভেন যে কোনো টেস্টের ক্ষেত্রে। সো আপনি যদি আইএলটিএস টেস্টে এমন হয় যে ওই দিনকে ফর সাম রিজন আপনার পরীক্ষাটা আপনি যেই পরিমাণ প্রিপারেশন নিয়েছিলেন সেইভাবে আপনি পরীক্ষাটা দিতে পারেন না, ইউ আর নট স্যাটিসফাইড উইথ ইট, আর আপনি এতখানি কনফিডেন্স আছে যে আপনি যদি পরপরই আবার বসেন দেন আপনার পরীক্ষাটা বেটার হবে, ইন দ্যাট কেস আপনি যেদিনই হচ্ছে গিয়ে টিআরএফ হাতে পাচ্ছেন আপনি ওই দিনই আবার সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন, সেটাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে না আপনি আরেকটু 1 মাস আরেকটু প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনার আসলে মনে হচ্ছে যে না এই ক্ষেত্রে আপনার ল্যাকিংস গুলো আছে, তো তখন আপনি আরো 1 মাস একটু প্রিপারেশন নিয়ে দেন আপনি 1 মাস পরে আবার বসতে পারেন। মানে আমাদের রেজিস্ট্রেশনটা ইজ লাইক আপনি যেদিনই টিআরএফ পাচ্ছেন আপনি যদি স্যাটিসফাইড না থাকেন ওই দিনই আপনি রেজিস্ট্রেশন আবার নেক্সট টেস্টের জন্য করতে পারবেন। সামিউল ভাই যদি কিছু অ্যাড করতে চান। আমি একটু ডিফারেন্ট ভাবে বলবো, যেটা শুরু থেকে বলছি। আমি এখানে একটা জিনিস বলবো যে যারা এনএসইউআর আছি আমরা, যদি এখানে অনগোয়িং স্টুডেন্ট থাকেন, ওনারা একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন না নিয়ে ইংলিশে কাজ করেন। কারণ আমরা একটু আগে বলছি আইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো আপনি কিছুদিন ইংলিশের প্রিপারেশন লং টার্মে কাজ করেন। তো লং টার্মে কাজ করলে আপনার ইংলিশটার একটা জিনিস ফ্লুয়েন্সি চলে আসলো, লিসনিং, রিডিং, স্পিকিং, এই 3টা জিনিস কিন্তু আপনি লং রানে কাজ করলে আসে। কিন্তু তাছাড়া আপনার কোয়েশ্চেন ছিল এটাতে, যদি খারাপ করে তাহলে কি? তো বেসিক্যালি শর্ট টার্মে যে প্রিপারেশন আমি সবসময় সাজেস্ট করি, যেমন আমার কন্টেন্ট গুলোতে আমি মেনশন করি হাউ টু টেক প্রিপারেশন ফর আইএলটিএস। তো এখানে আমি মেনশন করি দুইটা ওয়ে। একটা হচ্ছে আপনি যদি প্রিপারেশন, আমরা তো বাংলাদেশে একটা জিনিস আমরা ইউজ টু যে ফর ইউনিভার্সিটি হইলে আমরা কোচিং করি অন্যান্য বিষয়। তো এইসব কোচিং এর যে বিষয়টা থাকে, প্রিপারেশন যে বিষয়টা, একটা দুই ধরনের। একটা হচ্ছে 3 মাসের প্রিপারেশন। তো 3 মাসের প্রিপারেশন আপনি যদি মনে করেন যে আপনার একটা প্রিপারেশন নিয়ে আজ দেওয়া উচিত, তাহলে আপনি 3 মাসে একটা প্রিপারেশন নিন। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যেমন আপনার গ্রাজুয়েশন শেষ, ইউ আর কনফিডেন্ট এনাফ, এবং
আরেকটা হচ্ছে যে আপনি জবে আছেন অথবা আপনার লাইফে কোনো না কোনো ভাবে ইউ আর ইন মিডল অফ সামথিং, ওই ক্ষেত্রে আপনি আইএলস নিতে পারেন 1 মাসের একটা প্রোগ্রাম। তো 1 মাসে যদি একটা ডেটে আপনি কাজ করেন, আপনি আইএলস এর প্রিপারেশন নেন, তাহলে আমার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, মনে করেন আপনি আইএলস দিবেন হচ্ছে এখন সেপ্টেম্বর, আপনি অক্টোবরের 25 তারিখে আইএলস দিতে যাচ্ছেন, আপনি অক্টোবরের 25 তারিখ ডেটটা রেজিস্ট্রেশন করে ইউ স্টার্ট টেকিং প্রিপারেশন। তো রেজিস্ট্রেশন করার পরে স্টার্ট টেকিং তখন আপনার মাথায় একটা প্রেশার থাকবে, আই হ্যাভ এক্সাম ডে, তখন আপনি নিজেকে একটা প্রেশারে ফালাই দিন, অটোমেটিক সাইকোলজিক্যালি ইউ উইল বি প্রেশার। তারপরে আপনি প্রিপারেশন নিয়ে, তো আমার কথা হচ্ছে যারা আইএলস এ একবার খারাপ হয়েছে, সো ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ যে আপনি সেকেন্ড বার আইএলস দিলে, এবং কতদিন লাগবে এটা কমপ্লিটলি দুইভাবে হইতে পারে। আমি বললাম আইএলস এর জন্য আমি মনে করি যে প্রিপারেশন দুইটা হবে, একটা হচ্ছে 3 মাস আর 1 মাস। তো আপনি যদি মনে করেন 3 মাসের সময় আছে, একটা কথা বলি, 3 মাস কিন্তু চাইলে আমরা ফুল এফোর্ট দিতে পারি না। উই নেভার গিভ আওয়ার বেস্ট এফোর্ট ফর আইএলস একটা। আরেকটা কথা হচ্ছে আইএলস এর প্রিপারেশন আলটিমেট কোনো প্রিপারেশন নেই। আমরা কখনোই জীবনে বলতে পারবো না আলটিমেট প্রিপারেশন ফর আইএলস, বিকজ আমরা কিন্তু জীবনের সর্বস্ব বাদ দিয়ে আইএলস এর প্রিপারেশন নেই না। আমরা হয় পড়াশোনার পাশাপাশি আইএলস এর প্রিপারেশন নেই, জবের পাশাপাশি আইএলস এর প্রিপারেশন নেই, অথবা ইউনিভার্সিটি সেমেস্টার মাঝখানে আইএলস এর প্রিপারেশন নেই। সো আইএলস এর জন্য কখনো ফুল এফোর্ট দিব না, এই জন্য যে 3 মাস অথবা 1 মাস। তাসনিয়া আপু? আই থিংক স্টুডেন্টরা আসলে আমি ওদেরকে অ্যান্সারটা দিতে পারবো। অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হবে সেই জিনিসটা সম্পর্কে যদি না জানেন, আপনি যদি আপনার নিজের মতো করে একটা কিছু লিখেন, ওটা এমনও হতে পারে যে ওটা ঠিক আছে, আবার এমনও হতে পারে যে ওটা ঠিক না। যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেই জিনিসটা হয়তো আপনি ঠিক মতো লিখেননি। সো ব্রিটিশ কাউন্সিল হচ্ছে কি আপনাদেরকে এই ধরনের সাপোর্ট গুলো দিবে। আপনারা যখনই রেজিস্ট্রেশন করবেন, আপনাদের একটা গুড সাম অফ বাঞ্চ অফ পিপল আমরা যখন পেয়ে যাব, তখন আপনাদের জন্য টিপস এন্ড ট্রিক্স আমাদের যে আইএলস এক্সপার্টসরা আছেন ওনারা আপনাদের এই সেশন গুলো নেবে, এবং এই ধরনের যে হ্যাক গুলো আছে এগুলো আপনাদেরকে তখন অনেক ইজিলি বুঝানো, এন্ড কিভাবে আপনি কোনটা কোন জায়গায় আপনি ইউজ করতে পারেন এই জিনিসগুলো সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পারবেন। আচ্ছা, আমি এখানে 2টা পয়েন্ট এড করতে চাই আপুর সাথে। তো আপু জাস্ট যে 2-1টা কথা বললেন, তার মধ্যে একটা কথা আপু বললেন যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা। তো আইএলস কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ওইখানে একটা কথা অটোমেটিকলি চলে আসতেছে। তো এখানে আপনি আইএলস এর যে প্রিপারেশন দিবেন, বেসিক্যালি প্রিপারেশন মানে কি টাইম ম্যানেজমেন্টটা আপনি 2.5 ঘন্টার মধ্যে আপনার সবকিছু কেমনে প্রপারলি ডেলিভার করবেন। একটা কথা বলি, আপনি যদি আইএলস 8.5 পান, দ্যাট ডাজন্ট মিন যে একজন ব্রিটিশ একটা পার্সন ইউকে থেকে বসলেই সে আইএলস 9 পাবে, এবং কানাডিয়ান একজন ডিরেক্ট কেনিডিয়ান যদি আইএলস এর পরীক্ষা দেয় সে 9 পেয়ে যাবে, তা কিন্তু না। সে বসলে 7-6 পাইতে পারে, কারণ আইএলস ইটস অল অ্যাবাউট ফরম্যাট। আপনাকে টাইমের মধ্যে ফরম্যাটটা ডেলিভার করতে হবে। কতটুকু ইংলিশ আছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ফরম্যাটের মধ্যে টাইমলি সবকিছু ডেলিভার করা। তো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মক টেস্ট। আইএলস ইটস অল অ্যাবাউট আপনি টাইম ম্যানেজমেন্টটা করা, একটা স্পেসিফিক ফরম্যাটের মধ্যে 2.5 ঘন্টার মধ্যে আপনাকে কিছু জিনিস আছে যেগুলো ফুলফিল করতে হবে ঠিক টাইমলি। তো এই ফরম্যাটে যদি আপনার জানা না থাকে, আপনি যত ভালো ইংলিশ হন, যত ভালো আপনি বর্ন ব্রিটিশ ইংলিশ অ্যাকসেন্ট হন, আপনি ডেলিভার করে আপনি আইএলস স্কোর তুলতে পারবেন না। So time management is the most important thing. So I'm not gonna kill time about explaining time management, because আমার ইউটিউবে আইএলস এর যে কন্টেন্ট আছে ওখানে আমার সবকিছু এক্সপ্লেন করছি আমি। So I'm not gonna kill time on this thing. আর মক টেস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যারা আইএলস দিবেন, মক টেস্ট ছাড়া আপনারা কোনোভাবে আইএলস এ বসবেন না। ইউ হ্যাভ টু গিভ মক টেস্ট। মক টেস্ট মানে হচ্ছে ইট উইল এক্স্যাক্টলি রিফ্লেক্ট যত কনফিডেন্ট হন আপনি মক টেস্ট দিতে হবে, এবং মক টেস্টে আপনাকে খারাপ করতে হবে, এবং ইউ হ্যাভ টু ফিগার আউট কোন জায়গায় আপনি খারাপ করছেন। সো যদি মক টেস্টে আপনি খারাপ না করেন, দ্যাট মিনস মানে there is nothing to work on it. So you should give mock tests as many as you can. Then you will improve your IELTS, এবং মেইন পরীক্ষা আপনি ইজিলি আপনার পরীক্ষা ভালো হবে। So that's my suggestion to you. Mock test and time management you should focus on. আপু? সো আপনি যখন হচ্ছে গিয়ে দেশের বাইরে কোনো, ডেফিনেটলি আমরা যে ডেভেলপ কান্ট্রি গুলো যখনই চিন্তা করি তাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ। তো ওখানে আমরা যখন একটা বেটার কোনো কিছু চিন্তা করি যে হ্যাঁ আমার ক্যারিয়ারটাকে আমি বেটারমেন্টের জন্য আমি দেশে বাইরে যেতে চাই, অথবা আমার স্টাডিটা আমি হচ্ছে বেটারমেন্টের জন্য আমি দেশে বাইরে যেতে চাই, অর ইভেন আমার রিসার্চের জন্য আমি দেশের বাইরে যেতে চাই, দেন আইএলস উইল ওয়ার্ক লাইক আ
ফাস্ট ফর ইউ যে আপনি ওই দেশে অ্যাক্সেস করতে পারছেন এবং আপনার যে ড্রিমটা আছে সেটা আপনি পারসু করতে পারছেন। একটা কথা বলতে চাই আপু, এখন অনেক জব আছে আমার দেখা, আমি যখন ওয়ার্কে অ্যাপ্লাই করি, ইভেন কানাডায় কিছু কিছু জায়গায় অপশন থাকে যে ডিড ইউ গিভ আইএলস, মানে আপনার আইএলস কি প্রুভেন কিনা না। বাংলাদেশে এরকম অনেক জব আছে যে আপনাকে বলে মানে কিছু কিছু জব আছে যে ইউ হ্যাভ টু হ্যাভ আইএলস স্কোর, ভালো ভালো জব, র্যান্ডম জব না। ইভেন কিছু কিছু এমবাসি আছে, এমবাসি বলবে ইউ হ্যাভ টু হ্যাভ আইএলস স্কোর। সো আপনার আইএলস স্কোর যদি থাকে, অনেক জায়গায় আপনি সাইলেন্টলি এদের অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি। লাইক আপনার যেরকম মাল্টি ন্যাশনাল গুলোতে যখন আপনি জব অ্যাপ্লিকেশন করতে যাবেন, ম্যাক্সিমাম মাল্টি ন্যাশনাল গুলোতে কিন্তু আপনার অ্যানালিটিক্যাল টেস্টের সাথে কিন্তু আপনার একটা ল্যাঙ্গুয়েজ টেস্টও থাকে। তো ইভেন দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর ব্রিটিশ কাউন্সিলেরও কিন্তু যখন জব ওপেনিং আসে তখন ওখানে লেখা থাকে যে আইএলটিএস লেভেল হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট এত হতে হবে। সো এটা পজিশন টু পজিশন ভ্যারি করে। সো ওখানে হচ্ছে গিয়ে যদি আপনার আইএলটিএস স্কোর দেয়া থাকে, আপনার যদি নিজের টিআরএস থাকে, আপনি যদি ওটা ভ্যালিড থাকে, আপনি যদি ওখানে ওটা সাবমিট করতে পারেন, ইন দ্যাট কেস তখন ওই অ্যাসেসমেন্ট টেস্টটা আপনার দিতে হচ্ছে না, আপনি ডিরেক্টলি তখন ইন্টারভিউতে সিলেক্টেড হবেন। তো এই ধরনের মানে আমি বলবো যে একটা বড় একটা হ্যাসল থেকে কিন্তু আপনি আমি বলবো যে আপনি এখান থেকে একটা ভালো ওয়েভার পেয়ে যাবেন। আচ্ছা, একটা কথা আমি স্টাডি নিয়ে অ্যাব্রোড নিয়ে একটা কথা শর্ট করে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু স্টাডি অ্যাব্রোডে আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টটা এখনো মেনশন করিনি। সেটা হচ্ছে যে আপনি যদি এখন স্টাডি অ্যাব্রোডে আসতে মনে করেন আপনি কানাডা আসতে চান, তো আপনি যখন আইএলটিএস ভালো স্কোর থাকবে তখন আপনি কয়েকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। একটা অ্যাডভান্টেজ হচ্ছে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি ডিরেক্টলি ওরা ক্যাচ করে ফেলবে যে আপনি ইউ হ্যাভ গুড আইএলটিএস স্কোর, ইউ হ্যাভ, ইটস এন ইন্টারন্যাশনাল টেস্ট, রাইট? তো এটা দেখে বুঝতে পারে যে ইউ হ্যাভ এ ভেরি গুড স্কিল। এবং আইএলটিএস এ ভালো স্কোর মানে কি, ইউ হ্যাভ এ গুড রিসার্চ পাওয়ার, আপনি রিসার্চ করতে পারবেন। কারণ রিসার্চের জন্য ইংলিশের যে দক্ষতার দরকার, আইএলটিএস গিভ প্রুভস। আপনার যদি আইএলটিএস ভালো থাকে, প্রথম হচ্ছে যে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ভালো ভালো ইউনিভার্সিটি গুলা উইল রিকগনাইজ ইউ, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে যে আপনার স্কলারশিপের ক্ষেত্রে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, স্কলারশিপের ক্ষেত্রে গুড আইএলটিএস স্কোর। সো আপনার স্কলারশিপ, তারপর হচ্ছে যে ভালো ইউনিভার্সিটি, ইভেন অনেক প্রফেসর আপনাকে রিকগনাইজ করবে ওয়েন ইউ হ্যাভ গুড আইএলটিএস স্কোর। কারণ আইএলটিএস কিন্তু এত সহজ না, আপনি যদি দিয়ে দিচ্ছেন, আমাদের জন্য যতটা সহজ কিন্তু অনেকের জন্য সহজ না। আমরা ইংলিশ এনভায়রনমেন্টে থাকার কারণে আমাদের নর্থ সাউথে কি ফ্যাসিলিটি নাই, আমাদের নর্থ সাউথে আইএলটিএস এ ভালো করার মতো এবং এনভায়রনমেন্টের জন্য কি নাই আমাদের নর্থ সাউথে। আমাদের উই আর ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি। কেন বেস্ট বলা হয়? আমাদের যে ক্যাম্পাস, ইটস এ ভেরি গুড ক্যাম্পাস। আমাদের যে একটা জিনিস আমি ইভেন কানাডা আসার পরে এতদিন পরে জানতে পারলাম, আমাদের যে নর্থ সাউথের যে লাইব্রেরি, যে রিসোর্স ইভেন উই স্টুডেন্ট নেভার হ্যাড দ্য চান্স টু নো হাউ মাচ, মানে হাউ এনরিচড রিসোর্স উই হ্যাভ। আমাদের রিসোর্স যে কতটুকু এনরিচড এটা আমরা অনেকে জানি না, অথবা আমাদের সুযোগ হয় না ইউটিলাইজ করার মতো। এবং আপু মাত্র বললেন যে আইএলটিএস কর্নার আছে, কতটা ইউনিভার্সিটিতে এরকম সুযোগ থাকে এরকম আইএলটিএস কর্নারের? এবং ডিরেক্টলি ইউনিভার্সিটি যে আইএলটিএস ব্রিটিশ কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ আছে, আপনাদের সব ধরনের ক্যাম্পাস আছে। আমাদের আমাদের এনএসসিডি ল্যাব উইথ কম্পিউটার ইজ ভেরি হাইলি ইকুইপড উইথ কম্পিউটার। হয়তো বা একটু, আমি জানি না এখন বর্তমানে, আমাদের সময় একটু স্লো ছিল, কিছু টেকনিক্যাল বিষয় ছিল। সো এগুলা হয়তো বা দে হ্যাভ ওভারকাম অন ইট। সো আই হোপ সো। তো আপনাদের সব ধরনের সুযোগ আছে, আপনারা ইফ ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। হ্যাঁ আপু। সো আমি স্টুডেন্টদের জন্য যেটা বলতে চাচ্ছিলাম যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের আন্ডারে তো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অফিস, যেখানে হচ্ছে স্টুডেন্টরা মানে এভরিডেই আসছে লাইক হায়ার স্টাডিজের জন্য আর ক্রেডিট ট্রান্সফারের জন্য। সো ওখানেই আমরা ওদের মানে ওরা যখনই আসে তখনই আমরা আইএলটিএসটা আমরা এই ইয়ারই স্টার্ট করেছি। সো ওদেরকে আমরা তখনই আমরা এটা দেখিয়ে দিচ্ছি যে না, এখানে তোমাদের ফার্স্টে আইএলটিএসটাও দিতে হবে, আইএলটিএস এর ইম্পর্টেন্সটা কতটুকু। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভাইয়া, জি শুনতে পাচ্ছি। কানাডার, যেহেতু আপনি এখন কানাডাতে আছেন, সো কানাডার কিছু হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ আলবার্টা, তারপর ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, সো ওখানে কিন্তু মেনশন করা আছে যে ইফ আপনি এনএসইউ স্টুডেন্ট হয়ে থাকেন, মানে এনএসইউ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলে আপনার আইএলটিএসটা লাগছে না বা আইএলটিএসটা ওয়েভ হয়ে যাচ্ছে। ওদের ওয়েবসাইটেও মেনশন করা আছে, ইভেন আমাদের স্টুডেন্টরা যখন এখানে আসে ওরা এটা মেনশন করে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আইএলটিএসটা না দিয়ে ওরা হচ্ছে যাচ্ছে,
বা এটার ইম্পর্টেন্সটা কি, মানে যে ওরা যে যাচ্ছে আইএলটিএসটা না দিয়ে ওরা যেতে পারছে, সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে আইএলটিএসটা দিয়ে যাওয়া উচিত? যেহেতু আচ্ছা, এগুলো কিন্তু ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি, খুব হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি, ওরা বলছে জি জি যে জি জি। লাগছে না। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল তাসনিয়া আপুকে, যে আপনি এত ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করলেন। আমি আসলে জিনিসটা যেহেতু আমরা ব্রিটিশ কাউন্সিল এবং আইএলস এর নর্থ সাউথের এফিলিয়েশনে, তো আমি আইএলস ছাড়া কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনি এই সুযোগটা আমাকে দিলেন। তো স্মিউ যেটাকে বলে, সেন্ট মেরিজ ইউনিভার্সিটি, তো সেন্ট মেরিজ ইউনিভার্সিটি সাথে আমাদের নর্থ সাউথের এখন এই মুহূর্তে ডিরেক্ট এগ্রিমেন্ট কোনো এফিলিয়েশন আছে কিনা আমি জানি না, বাট স্মিউর সাথে এনএসইউ অনেক এনএসইউ আর আমি যেখানে আছি বিশ্বাস, স্মিউ হচ্ছে সেন্ট মেরিজ ইউনিভার্সিটি অফ দ্য বেস্ট বিজনেস স্কুল ইন আমাদের নর্থ সাউথে। ইয়েকে ওই যে বিজনেস স্কুলে আমি যখন স্টুডেন্ট ছিলাম, এখন জানি না আপগ্রেড হয়েছে কিনা, যে এসবিইউ বলতো, স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স। তো আমাদের বিজনেস স্কুলের নাম এটা ছিল, এখনো তো আছে তাই না আপু? এসবি জি আছে। এসবিই, হ্যাঁ। তো এই যে সেন্ট মেরিজ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি 4-5টা ইউনিভার্সিটি আমি দেখলাম নর্থ সাউথের সাথে রিলেশন আছে, কানাডিয়ান। একটা এই যে সেন্ট মেরি, এটা ওই বিজনেস স্কুল ইজ ভেরি ফেমাস ইন হোল কানাডা, ওয়ান অফ দ্য ফেমাস বিজনেস স্কুল, ওইটার নাম হচ্ছে সোবিস বিজনেস স্কুল। তো এই সোবিস বিজনেস স্কুলে অনেক এনএসইউআর পড়তেছে অনেক, এবং দে হ্যাভ প্রুভেন এ ভেরি ভেরি লাইক মানে সাকসেসফুল এক একটা স্টুডেন্ট। তো ওইখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমি শুনছি যে ওরা ডিরেক্টলি আইএলটিএস ছাড়া আসছে। তারপরে আপনি যেটা বলেন ইউ অফ এ, ইউনিভার্সিটি অফ এলবার্ট, ইউবিসি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, এরকম কিছু ইউনিভার্সিটি আছে দে একসেপ্ট। এখানে একটা জিনিস বলতে চাই, আমরা যখন এনএসইউ তে ছিলাম তাসনিয়া আপু, আই হোপ ইউ রিমেম্বার, যে একটা অ্যাক্রেডিটেশন আমরা পাইছিলাম, তখন আমরা উই আর সেলিব্রেটিং জি অ্যাক্রেডিটেশন, রাইট? ইয়েস 2016 এ। এক্স্যাক্টলি, ওই 60 অ্যাক্রেডিশনটা পাই, তখন আমরা আমরা জানতাম যে আসলে বেনিফিটসটা কি। তো আসলে অ্যাক্রেডিশনটার মাধ্যমে আমাদের নর্থ সাউথ এক একটার পরে লেভেল উঠতেছে, তো ওইখানে রিকগনিশনের মাধ্যমে আমি এক্স্যাক্টলি প্রুফ দিয়ে রেফারেন্স দিয়ে বলতে পারবো না যে এইসব যে রিকগনিশন আমাদের বিশ্ব দরবারে, আমি কিন্তু অনেক জায়গায় যখন সার্চ করি নর্থ সাউথ, ডিরেক্টলি কিন্তু নর্থ সাউথের সাজেশন দেয়, দ্যাট মিনস উই আর হাইলি রিকগনাইজড, মানে ইন্টারন্যাশনাল অনেক জায়গায় হাইলি রিকগনাইজড। তো নর্থ সাউথ ইউনিভার্সিটি যখন আপনি দিবেন, তখন ওরা বুঝবে আপনার ইংলিশে দক্ষতা আছে। এখন একটা বিষয় আছে, আপনার কোয়েশ্চেন ওনারা অ্যাকসেপ্ট করলো কি আইএলটিএস ছাড়া আসবে কিনা, দেখেন, ইফ ইউ ক্যান প্রুভ ইউর সেলফ যে আপনি ইউ আর গুড এনাফ ইন ইংলিশ, ইউ আর গুড এনাফ ইন লাইক সাফিসিয়েন্ট আপনার ইয়ে থাকে, এখানে কোনো ডিফার করতেছে না, এই ক্ষেত্রে কোনো ডিফার করতেছে না। আপনি যদি মানে আইএলটিএস ছাড়া আপনি এখানে, আমরা এটা নিয়ে কথা বলে আবার আপনারা আবার একটা বিশাল অডিয়েন্স চিন্তা করে ফেলবেন না যে আমি আইএলটিএস ছাড়া বাইরে চলে যাবো। আই এনকারেজ, আপনার যদি সুযোগ থাকে, ইউ ডু নট মিস দ্য অপরচুনিটি, আপনি ইউনিভার্সিটিকে ডিরেক্টলি মেইল করলেন, এটা কিন্তু কেস অন কেস। আপনাকে যদি 200টা ইউনিভার্সিটি, কানাডা 100টা ইউনিভার্সিটি থাকে, আপনাকে 100টা ইউনিভার্সিটির 100টাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না আইএলটিএস ছাড়া, আপনাকে 20টা অ্যাকসেপ্ট করতে পারে। তো এই 20টাকে আপনাকে পার্সোনালি রিচ করে, এগুলোকে পার্সিউ করা। আমরা যে সেলস একটা কথা আছে তো, বিজনেস একটা ই আছে পিচ করা, তো আপনি কি পিচ করবেন ইউনিভার্সিটি, দেখো আই হ্যাভ স্টাডিড ইন ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস স্কুল ইন বাংলাদেশ, এন্ড লাইক আই ওয়ান্ট টু স্টাডি ইন ইউর ইউনিভার্সিটি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ। আপনি ইমেল করবেন, ইফ দে রেসপন্ডেড ইউ পজিটিভলি, আপনার ট্রান্সক্রিপ্টের পরে পজিটিভলি রেসপন্স করে, then you can proceed without IELTS, but it's completely exceptional case. In general, যে আমি মনে করেন যে আপনার যদি মাদার টাং ইংলিশ থাকে তাইলে আপনাকে ইংলিশ ছাড়া, আদার দেন আপনি যদি কান্ট্রি মাদার টাং না থাকে ইংলিশ, তাহলে আপনাকে আইএলটিএস দেওয়াটা ম্যান্ডেটরি। কিন্তু আপনি পার্সোনালি রিচ করে কনভিন্স করে, আই হ্যাভ সিন সো মেনি স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যালবার্টাতে একজন ডাক্তার, আমি আমার যে ইউটিউব চ্যানেল, আমার নামে ইউটিউব চ্যানেল, ওখানে একজন ডাক্তার, উনি আমাকে একদিন কথা বলতে বলতে, আমি কোলাবোরেশন কথা বলতে বলতে উনি বের হয়ে আসবে, উনি ডিরেক্টলি ইউনিভার্সিটিকে পার্সিউ করছেন, পার্সিউ করে বলছেন দেখো আই স্টাডিড ইন মেডিকেল সায়েন্স ফর 5 years, আই নো ইংলিশ প্রিটি মাচ ওয়েল, আই ডোন্ট নিড দ্য আইএলটিএস। তারপরে উনাকে ওরা অ্যাকসেপ্ট করছেন, এবং আমি কয়েকজন ইউনিভার্সিটি দেখছি দে কেম উইদাউট আইএলটিএস, বাট এটা কিন্তু এক্সেপশনাল কেস, কমন কেস না। কিন্তু ইফ ইউ ক্যান পারসিউ এ ইউনিভার্সিটি যে আমি আইএলটিএস দেওয়া লাগবে না, আই ওয়ান্ট টু স্টাডি ইন ইউর ইউনিভার্সিটি উইদাউট আইএলটিএস, ইফ দে অ্যাকসেপ্ট ইউ ডোন্ট নিড টু গিভ, এখানে কোনো প্রবলেমের কিছু নাই, এবং কোনো এরকম কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনো কিছুই না, এখানে প্রবলেম না। আপনি আইএলটিএস এর আসতে পারেন, কমপ্লিটলি ফাইন। কিন্তু আইএলটিএস যদি না ছাড়া আপনি আবার একটা কথা বলি, আইএলটিএস ছাড়া ইএসএল প্রোগ্রাম অন্যান্য বিষয়ে কেউ কখনো, আমি এনএসইউআরদের সাজেস্ট করবো ডু নট গো ফর ইট, নো নেভার। যেমন ইএসএল বলে ইংলিশ